কাঁদিস না মা, কাঁদলে সে তো আর ফিরে আসবে না। আমার ছেলেকে আমি হারিয়েছি, আমার কতটা কষ্ট হচ্ছে বল দেখি, কিন্তু কি আর করবার, ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। ও মাছ ধরা বন্ধ করলে ওর এমনটা কোনোদিনই হতো না। সেটা তুমি ঠিকই বলেছো বৌমা, কিন্তু ও একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে চলছিল, এই জন্যই তো দিন রাত এক করে পরিশ্রম করছিল। বৃহৎ উদ্দেশ্য? তার মানে আপনি কি বলতে চাইছেন বাবা? ও কি তোকে কিছুই বলেনি মা? না বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন। তাহলে শোন মা, তোকে বলি, ও একবার আমাকে বলেছিল যে তুমি ওকে কৃষি কাজ করতে বলেছো, কিন্তু ও একটা সমস্যার কথা সব সময় ভাবতো। আমি জানি কি সেই সমস্যা। ও আমাকে বলতো অসময়ে বৃষ্টি এসে ফসলের বড় ক্ষতি করে দেয়, তাই জন্য শুধুমাত্র কৃষি কাজের উপর ও নির্ভরশীল থাকতে পারবে না। একদমই তাই, আর তাই জন্য ও কিছু টাকা পয়সা জমিয়ে আধুনিক পদ্ধতিতে বিশাল একটা ঘর বানিয়ে তার মধ্যে শাকসবজি উৎপন্ন করতে চেয়েছিল। ওগুলো কি ধরনের পদ্ধতি আমি বুঝি না, কিন্তু তাতেও ওর উদ্যম দেখে আমি ওকে পিছু টানিনি। কিন্তু সেই উদ্দেশ্য ও সফল করতে পারলো কই? অনেক কটা টাকা জমাও তো করেছিল, কিন্তু তারপর সব শেষ। দুঃখ করিস না রে, এক জীবনে সবকিছু পাওয়া যায় না। জানি না তার পরিকল্পনা কোনোদিন সফল হবে কিনা, তবে একটা কথা জানি, ও কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতো না। বাবা হিসেবে আমি ওকে নিয়ে গর্ববোধ করি, কিন্তু রানা গেল কোথায়? ও মন খারাপ করে বেরিয়েছে, কোথাও হয়তো বসে আছে, জানি না কখন বাড়ি আসবে। এখন আমি কি করব? বাবাকে ছাড়া যে আমি এক পাও চলতে পারবো না। কিভাবে যে আমাদের পরিবারটা আবার ঠিক হবে সেটাই তো বুঝতে পারছি না। পরিবারের সবাই ভেঙে পড়েছে, আমারও আর কিছু ভালো লাগছে না। এখন কি করব আমি? মন খারাপ করো না গো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তুমি কি করবে বলো? ও রাখি বেলা তোরা দুজনে এলি, সত্যি রে এত মন খারাপ করছে না, তোকে কি বলবো, কিছুই যেন ভালো লাগছে না। আমি ভাবতে পারছি না এভাবে সমস্ত কিছু ওলটপালট হয়ে যাবে। নিজেকে একটু শক্ত করো দাদা, না হলে কাকিমা যে আরো ভেঙে পড়বে। আমি চেষ্টা করছি নিজেকে সংযত করবার, কিন্তু কি করব বল, কোথা থেকে যে আমি শুরু করব নতুন করে সেটাই বুঝতে পারছি না। কাকু খুব ভালো মানুষ ছিলেন, আমাদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। আসলে এরকমই হয়, ভালো মানুষগুলো তাড়াতাড়ি যেন পৃথিবী ছেড়ে চলে যায়। তা তোরা কোথায় চলেছিস? আমরা তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার খোঁজ করছিলাম। শুনলাম তুমি নাকি বাইরে আছো, তাই জন্য তোমার কাছে এলাম। রানাদা, তোমার মন খারাপ দেখলে আমাদেরও যে ভালো লাগে না। কিছু খেয়েছো সকাল থেকে? খাবার আর গলা দিয়ে নামছে না রে। সেসব বললে হবে না দাদা, খাওয়া দাওয়া না করলে তোমার যে শরীর খারাপ হয়ে যাবে। আমাদের ঘরে রান্না হচ্ছে, আমি তোমাদেরকে দিয়ে আসবো খাবার। রান্না বান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাই করিস। অনিল, অনিল বাড়িতে এসেছো? অনিল। আরে আশুতোষ বাবু, আপনি আমাদের বাড়িতে? আসুন আসুন, ভেতরে আসুন, অনেকদিন পর আমাদের বাড়িতে এলেন। না মা, আর ভেতরে যাব না। তা অনিল এখনো আসেনি? না দেখুন না, গত পরশুদিন গেছে শহরে, আমাকে বলে গেল কি যেন একটা কাজ আছে। হ্যাঁ, একটা বিশেষ কাজে আমি পাঠিয়েছিলাম, কিন্তু আজকে সকালের মধ্যে তো ফিরে আসবার কথা ছিল, বা এখনো পর্যন্ত এলো না কেন? সেটাই তো বুঝতে পারছি না, কোনো কিছু বিপদ হলো না তো আবার? আরে না না, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আসলে ওকে যে কাজে পাঠিয়েছিলাম তাতে হয়তো আরেকটু বেশি সময় লাগতে পারে, তাই জন্যই হয়তো আটকে গেছে। বাবু, কি কাজে পাঠিয়েছিলেন আপনি? আমি কি জানতে পারি? ও আমাকে
আসলে একটা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছিলাম, কিছু তথ্যাদি সংগ্রহ করবার দরকার ছিল, সেগুলোও নিয়ে আসবে। কিন্তু কিসের তথ্য তুমি জিজ্ঞাসা করো না মা। আসলে সেটা আমরা কাউকে বলতে চাইছি না এখন, যতক্ষণ না আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু বাবু, ও চলে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আসলে আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থাটা এমন হয়ে গেছে না, গ্রামে আধুনিকতা প্রবেশ না করলে হবে না। আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। ঠিক আছে বৌমা, তুমি তাহলে বসো, হ্যাঁ আমি এলাম, কেমন? দূর বাবা, এখন এত বৃষ্টি শুরু হলো কেন? একে শীত করছে, তার উপর আবার এইভাবে বৃষ্টি শুরু হলো। বাবা রে বাবা, এরকম বৃষ্টি তো বর্ষাকালে হয় না। কিন্তু ট্রেন কখন ছাড়বে কে জানে। ওই তো ওই তো রেলের একজন কর্মচারী কাজ করছে, ওকে একবার জিজ্ঞাসা করি। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ বলুন, কি বলবেন? রেলের কি খবর বলুন দেখি, সময় মতো চলছে না নাকি? আরে বলেন কি দাদা, এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, রেলের লাইন ডুবে গেছে, অনেক ট্রেন তো না চলতে পেরে দাঁড়িয়ে আছে। এরে, তাহলে আমি বাড়ি যাব কিভাবে? বাড়ি যাবেন কি বলছেন? এখন রেল চলাচল যে কখন স্বাভাবিক হবে সেটাই তো বোঝা যাচ্ছে না। এ বাবা, তাহলে তো আমার খুব দেরি হয়ে যাবে। ওদিকে আমার ঘরের লোক হয়তো অনেক চিন্তা করবে, এখন কি হবে? কি আবার হবে? বাকি লোকজনের মতো আপনি অপেক্ষা করুন, যতক্ষণ না সমস্ত কিছু স্বাভাবিক হচ্ছে আর বৃষ্টির বেগ একটু কমছে, ততক্ষণ কিছু করবার নেই। আরে রাখি মা যে, তা কি ব্যাপার মা, আবার এখন আমাদের বাড়িতে এলি যে? না রে, এখনো তো বাড়িতে আসেনি। আবার এসবের কি দরকার ছিল রে মা? ও কথা বলো না দাদু, আমি বুঝি তোমরা এখন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ। আর রান্না বান্না তো কিছুই হয়নি, এখন কিছু খাওয়া দাওয়া না করলে তো শরীর খারাপ হয়ে যাবে তোমাদের। তাই তোমাদের তিনজনকার জন্য খাবার নিয়ে এসেছি, এই নাও, এটা নাও। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কিছুই বলতে হবে না। কাকিমা কোথায় গেছে? বৌমা একটু ঘুমাচ্ছে, কান্নাকাটি করে মেয়েটা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি, এই কষ্ট রাখবার জায়গা নেই। যাই হোক, তোমাদের আর বেশি আমি জ্বালাবো না, তোমরা খেয়ে নিও। এই যে রাধাদা, তোমার এতক্ষণে আসবার সময় হলো? আমি তো সেই কখন তোমাকে বলে এসেছি বাড়ি আসবার জন্য। গাছতলায় একা একা বসে থাকতে বেশ ভালো লাগছিল, রোদটা গায়ে লাগছিল, তাই উঠে আসতে মন চাইনি। ঠিক আছে, আমি তোমাদের জন্য খাবার দিয়ে গেলাম, মনে করে খেয়ে নিও কিন্তু, কেমন? আমি চললাম। ছেলেটাকে যে কবে পাঠিয়েছি এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না। এবার সত্যি আমার খুব চিন্তা হচ্ছে, এখন যদি সত্যি কিছু বাড়াবাড়ি রকমের ঘটে যায় তাহলে তো মুশকিল। আমি কি একবার যাবো শহরের দিকে? বাবু, বাবু, বাবু। আরে ময়ূক, কি হলো তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? বাবু, আমি খুব খারাপ একটা খবর শুনলাম। খারাপ খবর? কি খারাপ খবর? কার কি হয়েছে? কারো কিছু হয়নি বাবু, কিন্তু এরপর আমাদের গ্রামের সব চাষিদের অবস্থা খারাপ হতে চলেছে। কেন রে, কোনো দুর্যোগের খবর পেয়েছিস নাকি? খবর পাবো কি বাবু, দুর্যোগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, প্রচন্ড রকম বৃষ্টিপাত চলছে। সে কি রে, কোথায় দুর্যোগ চলছে? এখানে তো কিছু বোঝা যাচ্ছে না। এক খবর পেলাম, শহরের দিকে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টির তেজ বর্ষাকালের বৃষ্টিকেও হার মানাবে। তাই নাকি? তাহলে তো খুবই সমস্যা। তাহলে আর কি বলছি বাবু, ওই এলাকার জনজীবন ব্যাহত হয়েছে, এমনকি রেল চলাচল বন্ধ হয়ে গেছে, যতক্ষণ না আবহাওয়া ঠিক হচ্ছে ততক্ষণ কোনো উপায় নেই। আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি অনিল এখনো পর্যন্ত কেন এসে পৌঁছালো না। অনিল কোথায় গেছে বাবু? ওকে শহরে আমি একটা কাজে পাঠিয়েছিলাম,
মনে হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে রেল চলাচল ব্যাহত হওয়ায় ও আটকা পড়ে গেছে। কিন্তু এখন যে আমাদের মাথায় হাত পড়তে চলেছে বাবু, নিম্নচাপের কারণে ওই দুর্যোগ এরপর এদিকে আসতে চলেছে, আমাদের ফসলি মাঠের তো ক্ষতি হয়ে যাবে। আর একটা বছর একটু সহ্য করে নে, আশা করছি পরের বছর থেকে তোদের আর কষ্ট করতে হবে না। কেন বাবু, পরের বছর থেকে কি হতে চলেছে? সেটা সময় হলেই দেখতে পাবি, এখন যা, বেশি চিন্তা করে লাভ নেই। ঠিক আছে বাবু, আপনি যেমন বলবেন। শোন বাবা, জীবনটাকে নতুন করে শুরু কর। আমি এতদিন তোকে বলিনি একটা কথা, আজকে সেই সুযোগ পেয়েছি কথাটা তোকে বলবার। কি কথা দাদু? তোর বাবার একটা গোপন ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। আমি চাই তুই তার ইচ্ছাটাকে এগিয়ে নিয়ে যা। আমি জানি দাদু বাবার কি ইচ্ছে ছিল, আমি সেই বিষয়টা নিয়েই অনেক চিন্তিত আছি সারাদিন। আমি যে বাবার শেষ ইচ্ছা কিভাবে পূরণ করব সেটাই তো। আরে আরে, মেঘ ডাকলো নাকি? হ্যাঁ দাদু, এখন আবার মেঘ ডাকছে কেন? আবার কি বৃষ্টি শুরু হবে নাকি? হ্যাঁ রে বাছা, আমার মনে হয় বৃষ্টিটা শুরু হবে। আমি এতক্ষণে বুঝতে পারছি তোর বাবা কি জন্য তাড়াহুড়ো করে এবছরের মধ্যেই তার পরিকল্পনাটা বাস্তবায়িত করবার চেষ্টা করেছিল। বাবার অনেক দূর পরিকল্পনা ছিল, আমিও প্রথমে বুঝতে পারিনি যে বাবা কৃষকদের জন্য এত ভাবে। কিন্তু এখন কি হবে? সব কৃষকদের মাথায় হাত পড়ে গেল যে। হ্যাঁ দাদু, এবছর মনে হচ্ছে সকলকে আবার আধা পেটা খেয়ে থাকতে হবে। তবে দাদু, এরপর থেকে আমি মনের আরেকটু জোর পাচ্ছি, আমি বুঝতে পারছি আর বসে থাকলে হবে না। হ্যাঁ বাবা, আমিও সেটা চাই। তুই যুবক ছেলে, তোর মধ্যে এখন অন্য উদ্যম থাকা উচিত। তাহলে দাদু তুমি বসো, আমি একবার আশুতোষ বাবুর সাথে দেখা করে আসি। আশুতোষ বাবুর কাছে এখন গিয়ে কি করবি তুই? বাবার পরিকল্পনার বিষয়ে ওনাকে জানাতে হবে, ওনাকে না জানিয়ে কিচ্ছু হবে না। তুমি ধরে নাও এটাই আমার প্রথম পদক্ষেপ। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস কর, কোনো অসুবিধে নেই। ঠিক আছে দাদু, আমি তাহলে এবার ঘুরে আসি। হ্যাঁ রানা, আমি তোমার বাবার ইচ্ছের কথা সমস্তটাই জানি, আর তার জন্য আমি কাজও শুরু করে দিয়েছি। কিন্তু আমার সব থেকে বড় আফসোস হচ্ছে কাজটা আমি কেন তাড়াতাড়ি শুরু করলাম না। বাবা আপনাকে সবকিছু বলেছিল? তোমার বাবা আমার স্নেহের পাত্র ছিল, আমাকে নদী থেকে মাছ ধরে খাইয়ে যেত। আমি জিজ্ঞাসা করতাম, শীত নেই বর্ষা নেই, তুমি এত কষ্ট করো কেন? তখন তোমার বাবা আমাকে সমস্ত পরিকল্পনাটা বলেছিল। আপনার কি মনে হয় বাবু, পরিকল্পনাটা কি ভালো? মানুষের উপকারে লাগবে? অবশ্যই লাগবে। আমরা যদি আধুনিক পদ্ধতিতে ঘরোয়া মাধ্যমে উৎকৃষ্ট ফসল উৎপন্ন করতে পারি এবং ফসলগুলোকে দুর্যোগের হাত থেকে বাঁচাতে পারি, তবে তার থেকে বড় কাজ আর কিছু হবে না। কিন্তু বাবু, তার সাথে আমারও একটা অনুরোধ আছে, সেটা আপনাকে রাখতে হবে। হ্যাঁ বলো, কি অনুরোধ? আমি যদি কোনো রকম ভাবে এই প্রাকৃতিক দুর্যোগের শক্তিগুলোকে কাজে লাগাতে পারতাম, তাহলে খুব উপকার হতো। মানে, তুমি একটু খুলে বলো তো। এই ধরুন, এই যে অসময়ে আমাদের এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলগুলোকে আমরা যদি কোথাও একটা সংগ্রহ করে রাখতে পারতাম মাসের পর মাস ধরে, তারপর যখন আমাদের জলের প্রয়োজন জমিতে, তখন সেই জলকেই ব্যবহার করতে পারতাম, তাহলে কেমন হতো? এটাও একটা ভালো পরিকল্পনা, কিন্তু তার জন্য কিছু শিক্ষার প্রয়োজন। এই দেখো না, তোমার বাবার পরিকল্পনাটাকে বাস্তবায়িত করব বলে আমরা উঠে পড়ে লেগেছি, মাঝখানে এরকম দুর্যোগ। অনিলকে আমি শহরে পাঠিয়েছিলাম একটা সংস্থার সাথে দেখা করতে যারা এই কাজ করে, কিন্তু সেই এখন রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়ে গেছে। তাহলে তো মুশকিল, এবারের দুর্যোগটা আমাদের ফসলের অনেক ক্ষতি করে দেবে। শুনতে পাচ্ছেন তো কেমন মেঘ ডাকছে? হ্যাঁ, কি আর করা যাবে, সবকিছুই তো আমাদের হাতের বাইরে এখন। তবে একটা আফসোস হয়, তোমার বাবা এত তাড়াতাড়ি চলে গেলেন, তার পরিকল্পনাটা নিয়ে আমরা যে কাজ করছি সেটা দেখে যেতে পারলো না। আর তাছাড়া ওর মতো আমাকে ভালোবেসে হয়তো কেউ আর মাছ ধরে এনে খাওয়াবে না। আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কালকেই মাছ ধরে এনে খাওয়াবো। তবে বাবু, আমি এখন চললাম, কেমন?
আচ্ছা বেশ, তোমার জন্য আমি অপেক্ষা করব, তবে এসো তুমি এখন। না না, এইভাবে আর চলতে পারে না। সারা জীবন ধরে এত কষ্ট করে এই একটা দুর্যোগ এসে শেষকালে সমস্ত কিছু বিগড়ে দেয়। আমার ক্ষেত ফসলি জমির সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, তারপর আধা পেটা খেয়ে এই বছরটা থাকতে হবে। ওপরওয়ালা, তুমি কি আমাদের কষ্টটা একটু বুঝছো না ওপরওয়ালা? কি হলো, তুই এই সময় জাল নিয়ে কোথায় চলেছিস? মাছ ধরতে যাচ্ছি মা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাইরে কত দুর্যোগ দেখতে পাচ্ছিস, এইভাবে কেউ বৃষ্টি মাথায় নিয়ে বেরোয়? রানা, তুই কি পাগল হয়েছিস বাবা? একে শীতের দিন, এরপর আবার বৃষ্টিতে ভিজে গেলে তোর শরীর কি আর সুস্থ থাকবে? কিন্তু দাদু, আমি তো আশুতোষ বাবুকে কথা দিয়ে এলাম যে আমি মাছ ধরে এনে খাওয়াবো তাকে। কিন্তু এই দুর্যোগের দিনে তুই কিভাবে যাবি? তোর বাবাকে হারিয়েছি, তোর বাবা আমার কোনো কথা শুনতো না। এখন তোর যদি কিছু হয়ে যায়। রানা, ভেতরে আছিস নাকি বাবা? আরে আশুতোষ বাবু, আসুন আসুন, ভেতরে আসুন। দেখুন বাবু, ও আপনাকে মাছ খাওয়াবে বলে কথা দিয়েছে, তাই জন্য এই দুর্যোগ মাথায় নিয়ে জাল কাঁধে করে বাইরে বের হচ্ছে মাছ ধরতে। আপনি কিছু একটা বলুন। সে কি আবার কি ধরনের কথা? এই দুর্যোগ মাথায় কেউ বৃষ্টিতে ভিজে নদীতে মাছ ধরতে যায়? আপনাকে তো কালকে কথা দিয়ে এলাম, তাই জন্য আমি কথার খেলাপি করতে চাইছিলাম না। শোনো শোনো রানা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই কথা বলতেই আমি তোমার কাছে ছুটে এলাম। যাক, ভালোই হয়েছে আমি ঠিক সময় মতো চলে এসেছি, আর একটু পরে এলে হয়তো তুমি বেরিয়ে পড়তে। কি পরিকল্পনা বাবু, আমাকে একটু খুলে বলুন। আমি ভাবছিলাম আমাদের গ্রামের খালটিকে সংস্কার করে সেখানে মাছের চাষ করব, এবং তোমাকে দায়িত্ব দেব সব দিক ভালোভাবে দেখাশোনা করবার জন্য। এটা আপনি একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেব। আসলে আমার এই কাজটা অনেক আগে করবার দরকার ছিল। এই শীতের দিনে নদীর মধ্য থেকে মাছ ধরতে অনেকেরই অসুবিধা হয়। রানার বাবাও তো সেই কারণেই হয়তো হয়তো ওর ভাগ্যে এটাই লেখা ছিল বাবু। আপনি নিজের ওপর দোষ দেবেন না। আসলে খুব খারাপ লাগে, মানুষটা আমার স্নেহের পাত্র ছিল তো। কি রানা, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবে তো? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আপনি যা বলবেন আমি তাই করব। ব্যাস, আমার মাথা থেকে অনেকটা চিন্তা কমলো। এবার আমি আরো মনোযোগ সহকারে তোমার বাবার পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবার কাজ করতে পারবো। শুধু একবার অনিলকে শহর থেকে ফিরতে দাও। আরে গিন্নি, কোথায় গেলে তুমি? একেবারে ভিজে কাক ভেজা হয়ে গেলাম যে। যাক বাবা, তুমি ফিরে এসেছো। দুদিন আমি চিন্তায় চিন্তায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। আগে তুমি তোমার পোশাক পরিবর্তন করো, তারপর তোমার সাথে কথা বলছি। বাপরে বাপ, কি ঠান্ডা লাগছে গো! এই শীতের দিনে বৃষ্টিতে ভিজে মনে হচ্ছে 12টা বেজে যাবে। তোমার এত দেরি হলো কেন ফিরতে? তোমাকে কি আর বলবো, যেদিন ফিরবো সেদিন থেকে শহরে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল, রেল চলাচল ব্যাহত। এখানে দেখছি সবেমাত্র বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, এখানে কালকে থেকেই শুরু হয়েছে। তা তুমি বাকি দিনগুলো কোথায় ছিলে? কারণ বাড়িতে গিয়েছিলে? আর বাড়ি, এই ঠান্ডার মধ্যে বাকি লোকেদের সাথে আমাকেও স্টেশনে কাটাতে হয়েছে। বলো কি গো, এই শীতের মধ্যে তুমি থাকলে কিভাবে? কিছু তো করবার নেই গিন্নি, না থেকে তো উপায় নেই। যা হোক, তুমি আমাকে একটু গরম গরম কিছু খেতে দাও দেখি, আমি বরং বসে বসে খাই। হ্যাঁ, তারপর বৃষ্টিটা থামলে পর আশুতোষ বাবুর সাথে দেখা করে আসবো। তোমার কি শহরের কাজ সম্পন্ন হয়েছে ভালোভাবে? একদম, যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম উদ্দেশ্য সফল হয়েছে। বৃষ্টিটা থামতে দাও, তারপর থেকে দেখবে আমাদের গ্রামের উন্নতি কিরকম ভাবে হয়। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। আহা, আমার দেখে যে কি ভালো লাগছে। এইবার এই গ্রামে চাষিদের দুঃখ দুর্দশা দূর হতে চলেছে। হ্যাঁ বাবু, আপনি ভাবুন তো, একটা পরিকল্পনা কিভাবে গোটা গ্রামকে পরিবর্তন করে দিতে পারে। একদমই তাই। এবার থেকে চাষিরা আর এই দুর্যোগের মধ্যে পড়ে তাদের মাথা ঠুকবে না, আর তাদের পেটে টানও পড়বে না।
এখানে কাজ চলছে চলুক, তবে বাবু আমার আরেকটা অনুরোধ আছে, এটাও কিন্তু রাখতে হবে। বলো কি অনুরোধ? আমি চাইছিলাম আগামী 6 মাসের মধ্যে আমাদের গ্রামে সৌর বিদ্যুতের প্রচলনটা শুরু হোক। আমরা কি সেদিকে পদক্ষেপ নিতে পারি? অবশ্যই পারি অনিল, একটু অপেক্ষা করতে হবে তার জন্য। একটা একটা করে কাজ শেষ করে তারপর অপরটায় যেতে হবে। ধন্যবাদ বাবু। চলুন বাবু, একবার খালের পাড়ে গিয়ে দেখে আসি, ওখানেও তো আমাদের কাজ চলছে। আসুন বাবু আসুন। কেমন চলছে খাল সংস্কারের কাজ? একদম জোর কদমে বাবু। কিছুক্ষণের মধ্যেই খালের জল সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়ে মাছের চারা ছাড়বার জন্য উপযুক্ত হয়ে যাবে। আর শীতের বৃষ্টিতে নতুন জল ঢুকেছে তো, তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। ঠিকই বলেছ, এই কাজ যত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। আমরা একই সঙ্গে কৃষিকাজ এবং মৎস্য চাষ দুদিক থেকেই দুটো করতে পারবো। তারপর আমাদের গ্রামকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তারপর আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেব। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরা Meow.